জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ বিধি ৭১। মাননীয় সদস্য জনাব আব্দুল মোতালেব, চট্টগ্রাম ১৫। আপনার সময় ২ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ৭১ বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট এবং সিলেট থেকে চট্টগ্রাম বাই রুট অথবা বাই ট্রেন যাতায়াতে লাগে 10 ঘন্টা। করোনার পূর্ব মুহূর্তে 1 মাস পূর্বে বিমান চলাচল করেছিল, ফ্লাইট চালু করা হয়েছিল বিমান, কিন্তু দুর্ভাগ্য করোনার সময় বন্ধ হওয়ার পর এখনো বন্ধ। তো আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, কমার্শিয়ালি আমার দৃষ্টিতে কমার্শিয়ালি ভিজিবল হবে এবং জনদুর্ভোগও কমবে, এবং আমি পুনরায় চালু করার জন্য আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, যশোর ৬। অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব রণজিৎ চন্দ্র সরকার, সুনামগঞ্জ ১। জি, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধি ৭১ অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকের আমার উপস্থাপনীয় বিষয় হচ্ছে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য। আমার নির্বাচনী এলাকা ২২৪ সুনামগঞ্জ ১ এর আমাদের বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া শিক্ষায় আমাদের অঞ্চল। তাহিরপুর অঞ্চলের একটি মাত্র উচ্চ বিদ্যালয় সরকারি রয়েছে। সেখানে 14 জন শিক্ষকের মাঝে মাত্র 4 জন শিক্ষক দ্বারা দীর্ঘ 10 বছর যাবৎ সেই শিক্ষা প্রতিষ্ঠানটি চলছে। আমি বিভিন্ন জায়গায় তদবির করার পরেও সেখানে সেটি না পারার আজকে মহান জাতীয় সংসদের কথাটি উপস্থাপন করতে হচ্ছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই পিছিয়ে পড়া তাহিরপুর অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে যাতে ফিরিয়ে আনা যায়, আমাদের সেই শিক্ষক পর্যাপ্ত নিয়োগ দিয়ে যাতে আমাদেরকে সহযোগিতা করেন, সেই দৃষ্টি আকর্ষণ করে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুমিল্লা ৪। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার উপস্থাপিত বিষয় অবৈধ ইটভাটা বন্ধকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কোনো ইটভাটা 120 ফুট চিমনি বিশিষ্ট সনাতন প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। সরকার 2012 সালে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নেই এমন ইটভাটা 2015 সালের পর বন্ধ করার ঘোষণা দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশ সহ আমার নির্বাচনী এলাকা 252 কুমিল্লা ৪ দেবিদ্বার উপজেলার অসংখ্য অবৈধ ইটভাটা রয়েছে। আমার নির্বাচনী এলাকায় 24টি ইটভাটার মধ্যে 17টিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব অবৈধ ইটভাটা এলাকার পরিবেশ নষ্ট সহ গোমতী নদীর মাটি বালি অবৈধভাবে উত্তোলন করে ইটভাটা ব্যবহার করেছে, যার ফলে যেই কোনো সময়ে নদী ভাঙনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি আমি পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এমত অবস্থায় আমার জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব HM বদিউজ্জামান, বাগেরহাট ৪। অনুপস্থিত। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের আলোচনার পর্ব এখানেই শেষ হলো। জি, মাননীয় সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল ৪।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটি মানবিক কিন্তু দুঃখজনক বিষয়ের জন্য দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, রাষ্ট্র অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার একটি কমিটি করেছে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের শিক্ষা কল্যাণ ট্রাস্ট করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো অবসরপ্রাপ্ত শিক্ষক হয়রানির শিকার হচ্ছে। 2 বছর 3 বছর অবসরে যাওয়ার পরও তারা তাদের যে সুবিধাটি পাওয়ার কথা রাষ্ট্রের কাছ থেকে সেটি পেতে ব্যর্থ হচ্ছে। শুধু ব্যর্থ হচ্ছে তাই নয়, তাদের উপর জুলুমও হচ্ছে বলা যায়। ব্যাপারটি এইরকম, অনলাইনে তাদেরকে আবেদন করতে বলা হয়। আবেদন করার পর তারা যখন ঘুরোঘুরি শুরু করে তখন বলা হয় যে আমরা পাইনি। এই তথ্যটি আমাদের কাছে আসেনি, নতুন করে কাগজ দিন। এটি যখন বহু মানুষ আমার কাছে অভিযোগ করার পর, বহু অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রীরা অভিযোগ করার পর, আমি আজকে সকাল 10টার থেকে 12টা পর্যন্ত এই ট্রাস্টের এবং অবসরপ্রাপ্ত ভাতা দানকারী প্রতিষ্ঠানের ডিজির সঙ্গে টেলিফোনে চেষ্টা করে ব্যর্থ হই। তখন বাধ্য হয়ে আমি মাউসির ডিজিকে টেলিফোন করে তাকে বলি যে আপনি একটু ব্যবস্থা করুন, ওদেরকে বলুন যে আমি কথা বলতে চাই। তো বেলা 1টার সময় আমি কল্যাণ ট্রাস্টের ডিজির টেলিফোন পাই। তিনি বলেন যে এগুলো অনেক জটিল ব্যাপার হয়ে গিয়েছে আর আমরা একটু পলায়নী মনোভাব দেখাচ্ছি। কারণ আমাদের কাছে অর্থের অভাব। তবে আপনাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই সংকট থেকে উত্তরণের জন্য কিছু আর্থিক সুবিধা দিচ্ছেন। অতএব যে সমস্যাটি আছে সেই সমস্যাটি হয়তো তাড়াতাড়ি সমাধান হবে। সে কারণেই আমি মাননীয় স্পিকার আজকের এই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছি যে এই সংসদে একটা সিদ্ধান্ত নেওয়া হোক, যারা অবসরে গিয়েছেন তারা বয়স্ক শিক্ষক এবং নারী শিক্ষক যারা, তাদের পক্ষে প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা শহরে এসে, এই মেট্রোপোলে এসে তাদের তদবির করা সবসময় সম্ভব হয় না। সেজন্য এই ভাতা বা কল্যাণ ট্রাস্টের যে দান, এটি যেন সহজে অবসরপ্রাপ্ত শিক্ষকরা পেতে পারে, সেজন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই সংসদের নেতা, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মুজিবুল হক। আমি খুব দুঃখের সাথে একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত, সংসদ নেতা জড়িত, 350 জন এমপির মধ্যে 349 জন এমপি জড়িত, শুধু একজন ছাড়া। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন
এমপিরা কত বেতন পায়, তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই 3 মাসের মধ্যে, জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি টাকা কিভাবে পেলেন? যে 3 কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। বলছে আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার, এই যে 28 কোটি টাকা পেয়েছেন, এই কথাতে বলছেন এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার এমপি আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাই নাই। মানে স্পিকার, আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে, 5 বছরে 20 কোটি, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য। মানে স্পিকার, আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা, টাকার সংখ্যা তো আমার কোনো সম্পর্ক নাই। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি আমি তো বড় ব্যবসা। মানে স্পিকার, আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার, কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা, তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল এই প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোনো কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে, পুরা রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি, আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডিয়ান হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন, এটা আমার অনুরোধ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আপনাকে ধন্যবাদ। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে একটা ভিন্ন প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আজকে আমাদের সেই 7ই মে গণতন্ত্র পুনরুদ্ধারের দিন। 2007 সালে আজকের গণতন্ত্রের মানস কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সেদিনের স্বৈর শাসকের পদাঙ্ককারী সামরিক জান্তারা গ্রেপ্তার করেছিল এবং অন-11 এই দেশে সৃষ্টি হয়েছিল। লক্ষ্য ছিল মাত্র একটি, -2 ফর্মুলার নামে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাজনীতি থেকে নির্বাসিত করা। এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে নির্বাসিত করে এই দেশে চিরদিনের মতো এই গণতন্ত্রে অভিযাত্রায়
এই গণতন্ত্রের গলা টিপে হত্যা করবার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। মাননীয় স্পিকার, যথার্থ অর্থেই বঙ্গবন্ধু কন্যা সেদিন বঙ্গবন্ধুর কন্যার পরিচয় দিয়েছিলেন। তাকে বিদেশ থেকে বাংলাদেশের মাটিতে আসবার জন্যে নানা ধরনের বাধা প্রদান করা হয়েছিল এবং তিনি যাতে দেশে আসতে না পারেন সেই জন্য সমস্ত এয়ারলাইন্সকে বলা হয়েছিল তাকে যেন টিকিট দেওয়া না হয়, তিনি যেন ফেরত না আসতে পারেন। কিন্তু বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ে যেই শেখ হাসিনার স্থান, বাংলার লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন যে কোনো অবস্থাতেই আমার মাটিতে আমি ফিরে যাব। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেই শক্তি আমার দেশে আমার যাবার যাত্রা বন্ধ করতে পারে। সেদিন তিনি আমাদের সাহসিকা জননী হিসাবেই আমাদের এই জন্মভূমিতে ফেরত এসেছিলেন এবং ফেরত এসে সেই অন-11-এর প্রবক্তা যারা ছিল, যারা তাকে রাজনীতি থেকে নির্বাসিত করতে চেয়েছিল, তাদেরকে তিনি বলেছিলেন যে আমি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সারা জীবন বঙ্গবন্ধুর পাশে থেকে, বঙ্গবন্ধুর কাছে থেকে বঙ্গবন্ধুর সকল সাহসী উচ্চারণ আমি বুকে ধারণ করেছি এবং সেই সাহসী উচ্চারণ আমার জীবন থাকতে আমি বন্ধ করব না। তোমরা আমাকে গ্রেফতার করতে পারো, তোমরা আমাকে জেলে নিতে পারো, জুলুম করতে পারো, কিন্তু যেই বাংলার মানুষের জন্য আমার বাবা সারা জীবন লড়াই সংগ্রাম করে গিয়েছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার জীবনের দীর্ঘ 13 বছর কাটিয়েছে, তার কন্যা হিসাবে আমি বলতে চাই, প্রয়োজনে আমি আমার বাবার মতোই কারাগারে যাব, তবু এই দেশের মানুষকে গণতন্ত্র থেকে তোমরা কেউ বঞ্চিত করতে পারবে না, আমি তা হতে দেব না। তাই মাননীয় স্পিকার, এই দিনটিকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের দিন হিসেবে বাঙালি জাতির হৃদয় পটে সারা জীবন বেঁচে থাকবে। আমি তাই আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যাকে ঘিরে আজ বাংলার প্রতিটি মানুষ, যাকে ঘিরে আজ বাংলার প্রতিটি ঘর তাদের শেষ ঠিকানা মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলে, তুমি তাকে দীর্ঘ জীবন দান করো, দীর্ঘ হায়াত দান করো, দীর্ঘ শক্তি দাও, যেই শক্তি সাহস দিয়ে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করে যেতে পারে। মাননীয় স্পিকার, তাই আজকে আমাদের প্রিয় নেত্রী, এই সংসদের মহান নেতা, এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, সেদিন তুমি ছিলে বলেই, সেদিন তুমি ওদের চোখ রাঙানির সামনে পাল্টা চোখ রাঙিয়ে এই বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলেছিলে বলেই আজ গণতন্ত্র এই দেশে আছে,
আজকে বাংলার মানুষ তাদের হৃদয়ের সকল ভালোবাসা নিংড়িয়ে বঙ্গবন্ধু কন্যা তোমাকে পরপর চারবার নির্বাচিত করেছে, সর্বমোট পঞ্চমবারের মতো বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী হয়েছ। আজকে ওরা ওদের জায়গায় হারিয়ে গেছে, আজকে ওরা ওদের জায়গায় সেই ইতিহাসের নিকৃষ্টতম জায়গায় ওদের জায়গা হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের এই চৌহদ্দি পেরিয়ে নয়, সারা পৃথিবীর মানুষের কাছে আপনি হয়েছেন 3 জনের সৎ প্রধানমন্ত্রীর মধ্যে একজন প্রধানমন্ত্রী। আজ সারা বাংলাদেশের মানুষ তো বটেই, সারা পৃথিবীর মানুষ আজকে আপনাকে শ্রদ্ধা করে। আজ তারা বিশ্বনন্দিত নেত্রী হিসাবে আপনাকে স্বীকৃতি দেয়। তাই আজকে বলবো যে এই 7ই মে এই জাতি কোনোদিন ভুলবে না। যারা সেদিন ষড়যন্ত্র করেছিল ওরা আর কোনোদিন এই বাংলার মাটিতে ফেরত আসতে পারবে না। এই বাংলার মাটিতে কোনো অজুহাতেই অন্ধকার গলিপথ দিয়ে আর কেউ ক্ষমতায় আসবার স্বপ্ন দেখতে পারবে না, সেই পথ রুদ্ধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং এই দিবসটি গণতন্ত্র পুনরুদ্ধারের দিবস হিসেবে বাংলার মানুষের কাছে সারা জীবন বিবেচিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব আহমেদ হোসেন নেত্রকোনা 5কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে 7 মে ঐতিহাসিক দিন। এই দিবসের কথা আপনিও জানেন, দেশবাসীও জানে। লিডার অব দি হাউস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন। তৎকালীন 111 গভর্নমেন্ট তাকে আসতে দেবে না, নিষেধাজ্ঞা জারি করেছিল, রেড অ্যালার্ট জারি করেছিল, স্থলে আকাশে সর্বক্ষেত্রে তারা রেড অ্যালার্ট জারি করেছিল, আসতে দেবে না। বাট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমেরিকা থেকে ছুটে আসলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আমার দেশের মাটিতে ফিরে যাব, আমি আমার দেশের জনগণের কাছে ফিরে যাব, আমাকে কেউ বাধা দিলে বাধা মানব না। তিনি ছুটে এসেছিলেন। আমাদের মনে আছে, আমরা এয়ারপোর্ট থেকে আসার পথে 2 লাইনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্লোগান দিয়ে আমরা তাকে অভিনন্দন জানিয়েছিলাম। দেশে ফিরে এসেছিলেন, 32 নম্বরে গেলেন। আমার মনে আছে আপনার লেবেইট হাসপাতালে সাবিনা ইয়াসমিন অসুস্থ ছিল, ক্যান্সার হয়েছিল, তাকে দেখতে গেলেন। নিচে নেমে এসে মিডিয়ার সামনে দাঁড়িয়ে সাহসের সাথে 111 গভর্নমেন্টকে তুলুতুলু করলেন, তুলুতুলু করে বললেন, এই গভর্নমেন্ট আমি মানি না, আমি ডেমোক্রেসি চাই। তিনি জানতেন গ্রেপ্তার হয়ে যাবেন, গ্রেপ্তার তিনি পরোয়া করেন না। ইতিহাসে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অজেয়, বঙ্গবন্ধু যেমন অজেয় ছিলেন, ইতিহাসে তিনি অজেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো পরাজয় মানে না, পরাভব মানে না। তিনি সেদিন না ফিরে না আসলে এই হাউস কি বসতে পারতাম? এই যে অপোজিশন বেঞ্চ কথা বলছেন, আপনারা কি মেম্বার হতে পারতেন? আমরা কি মেম্বার হতে পারতাম? ডেমোক্রেসি আসতো না, এই পার্লামেন্ট থাকতো না। এই পার্লামেন্ট এসেছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। তাকে আমরা এই হাউস থেকে অভিনন্দন জানাই। কাজেই এই হাউসে দাঁড়িয়ে শেষবারের মতো বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরাজয় নেই। তিনি এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন। বাধা বিঘ্ন যতই আসুক, সব বাধা পেরিয়ে তিনি যাচ্ছেন। মৃত্যুকে তিনি কেয়ার করেন না, মৃত্যুকে আলিঙ্গন করতে জানেন বঙ্গবন্ধুর মতোই। কাজে আজকের
সকল মেম্বারদেরকে অভিনন্দন জানাই। আসুন, অপোজিশন ব্রাঞ্চ থেকে পয়েন্ট অফ অর্ডার অনেক কথা হয়েছে, আমি আশা করেছিলাম আজকের দিবসটি নিয়ে আপনারাও কথা বলবেন, বললে ভালো হতো, জাতীয় ঐক্যমত তৈরি হতো এই দিবসটি নিয়ে। এই দিবসটি ঐতিহাসিক, ইতিহাসে লেখা থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন, আমাকে সুযোগ দিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আমি একটু দুই কথা বলে, কারণ এত বলতে গেলে শুধু এই স্তুতি বাক্যই শুনতে হবে। মাননীয় স্পিকার, আমি শুধু আপনাকে এটুকু বলবো যে আজকের দিনটা, হ্যাঁ, আমার জীবনে একটা অনন্য দিন, কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল, একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যেন বোর্ডিং পাস না দেওয়া হয়। আমেরিকায় 3 ঘন্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে আমি লন্ডন পর্যন্ত আসি। লন্ডনে যখন আমি যেদিন প্লেনে উঠতে যাই, আমাকে উঠতে দেওয়া হয়নি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে আমি দেশে ফিরবো। এমনকি আমি যখন এয়ারপোর্টে রওনা হই, তখন আমাকে অনেকে ফোনে বলেছে যে আপনি আসবেন না, আসলে আপনাকে মেরে ফেলে দেবে। আমি পরোয়া করিনি, তবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইদের প্রতি। তখন বলা হয়েছিল যে কেউ যেন এয়ারপোর্টে না যায়, এমনকি আমার দলের ভিতর থেকেও। তখন দলে যিনি সেক্রেটারি ছিলেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ এয়ারপোর্টে গেলে তাকে বহিষ্কার করা হবে। কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল, আর আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু এইটাই মেসেজ দিয়েছিলাম যে সকলেই থাকবে, তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা। আমার প্লেনটা না নামা পর্যন্ত দরজা খুলবে, আমি বের না হওয়া পর্যন্ত তোমরা বের হবে না। আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবা, ওই ফ্লাইওভারের উপরে উঠবা না। সেই হাজার হাজার মানুষ রাস্তায়। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না, আমাকে নিরাপত্তাও দিয়েছে। আমি বলবো আমাকে নিরাপত্তাও দিয়েছে যে আমাকে কোনো দিকে নিতে না পারি। এরপর থেকে একরকম হাউজের ছিলাম, কাউকে ঢুকতে দিত না। সেই সময় খুব হঠাৎ কালীভদ্র 2-1 আসতে পারতো আমার সাথে। এটা ঠিক যে সাবিনা ইয়াসমিন অসুস্থ, আমি অনেকটা গেরিলা কায়দায় বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি আমাকে বেরোতে দেবে না। তো আমি সেই পুলিশের চোখ এড়িয়ে আমি সোজা হাসপাতালে চলে যাই। হ্যাঁ, তখন আমি কতগুলি কথা বলেছিলাম, কারণ সেই সময় দেশ চালাচ্ছে কে সেটাই আমার প্রশ্ন ছিল। যা হোক, অত কথা বলার সময় নেই। আমি শুধু এটুকু বলবো যে সেদিন আমি খুব কড়া কথা কিছু বলেই তার পরদিন সকালেই পুলিশ হাজির, আর্মি হাজির, এবং আমাকে গ্রেপ্তার করে। সংসদ ভবনের একটা, তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। সমস্ত একদম করা, মানে ওখানে আমি বলবো ফাঙ্গাস পড়া, খুবই নোংরা, ওরকম একটা জায়গায় নিয়ে এই সংসদ ভবনের বিল্ডিং তখন অনেকটা পড়েছিল, সেখানে এনে আমাকে বন্দি করে রাখে। যাই হোক, এটা শুধু এই দিন না, 83 সালে এরশাদ সাহেব আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ওরকম 30 নম্বর হেয়ার রোড, লাল দালান, এখন তো বিল্ডিং হয়েছে, সেখানে রেখেছিল। সেখান থেকে আমাকে ডিজিএফআই অফিসে নিয়ে যায় ইন্টারোগেশন করতে। কাজে এরকম, এবং এরশাদ সাহেবের আমলে বেশ কয়েকবারই গ্রেপ্তার করে, হাউস অ্যারেস্ট করে, কখনো কন্ট্রোল রুমে বসিয়ে রাখে সারা রাত। আমি মতি আপা, সাহার আপা আজকে নেই,
আমাদের তিনজনকে একসাথে নিয়ে যায়। তো এরকম বারবার গ্রেপ্তারও হয়েছি, অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই, তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে, এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি, এবং আমি প্রতিজ্ঞা করেছি আমি ফিরে আসবই। তো আমি সেভাবে আসছি। 17ই মে ওইভাবে এসেছিলাম প্রায় 6 বছর পর, আর 7ই মে এসেছিলাম 2007 সালে। যাই হোক, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আজকে দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। এটুকু বলবো যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। এবং এর জন্য আমার দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমি উঠেছি, যে আমি আমার দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, যে আমার আর কিছুই ছিল না, বাবা মা ভাই সব হারিয়ে একমাত্র দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা। আমি সেই শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি, এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমার কথা। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ করব। আজকে যে সেই কথা বলি। আর সবচেয়ে বড় কথা, আমি যখন বন্দী ছিলাম, আমার ছোট বোন রেহানা, সে রাজনীতি করে না, সামনে নেই, কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে। প্রত্যেকটা জেলা উপজেলা সকল নেতা কর্মী সকলের সঙ্গে যোগাযোগ রেখেছে, এবং সে ওই লন্ডনে বসেই সে কাজ করেছে। কাজে তার জন্য আমার দোয়া। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমেই আমি মাননীয় সদস্য জনাব এস.এম. আতাউল হক সাতক্ষীরা 4-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। অনুপস্থিত, উত্থাপিত হল না। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3 বিরোধী দলীয় চিফ হুইপকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় নরসুন্দা নদী খনন প্রসঙ্গে। স্পিকার, 164 কিশোর 3-এর আমার নির্বাচন এলাকা তারাইল উপজেলার মধ্য দিয়ে নরসুন্দা নদীটি প্রবাহিত। এই নদীটি হাওড়া এলাকা থেকে কিশোরগঞ্জ সদর হয়ে হোসেনপুরের ব্রহ্মপুত্র নদীর সঙ্গে এক সময় সংযোগ ছিল। বর্ষাকালে এই নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে। বড় বড় নৌকা দিয়ে এই নদীতে চলাচল করে, এবং নৌকা যুগে গ্রামের মানুষ, বিশেষ করে হাওড়া এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা তারাইল বাজারে এসে তারা হাট বাজার করেন। শুকনো মৌসুমে নদীতে পানি থাকে না, এতে মানুষের জন্য যাতায়াত এবং ব্যবসায়ীরা পরিবহন করতে অনেক সমস্যার সম্মুখীন হন। এবং বিশেষ করে হাওড়া এলাকার কয়েকটি উপজেলার নেত্রকোনা এবং হবিগঞ্জ সহ কয়েকটি উপজেলার মানুষ এই তারাইল হয়ে ঢাকায় আসে। শুকনো সময় নদীতে পানি না থাকার কারণে ওই কয়েকটা উপজেলার মানুষ রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারে না। তাই আমি নরসুন্দা নদীটি চৌঙ্গা হইতে নীলগঞ্জ ভায়া তারাইল সদর পর্যন্ত খনন করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি এখন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুককে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরোধী দলের চিফ হুইপ জনাব মুজিবুল হকের 71 বিধিতে যে উনি পয়েন্ট উপস্থাপন করেছেন, এই বিষয়ে ওনাকে আমি ইতিপূর্বে আমি জানিয়েছিলাম সংসদেই। তারপরে আমি বলতে চাই যে নরসুন্দা নদীটি কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা চরকাউনা এলাকার ব্রহ্মপুত্র নদ হতে উৎপন্ন হয়ে কিশোরগঞ্জ জেলার শহরের মধ্যে প্রবাহিত হয়ে একরামপুর নামক স্থানে 2 ভাগে ভাগ হয়েছে। একটা নীলগঞ্জ ভায়া তারাইল চৌগঙ্গা হয়ে ধনু নদী পতিত হয়েছে, আরেকটি শাখা করিমগঞ্জ কাজলা হয়ে চামড়াঘাটের নিকট ধনু নদী পতিত হয়েছে। আমরা এটা কিশোরগঞ্জ জেলায় নরসুন্দা নদীর 2টি চ্যানেলে মোট দীর্ঘ
97 কিলোমিটার। তন্মধ্যে উজানের অংশে তথা হোসেনপুর উপজেলাধীন এলাকায় 15 কিলোমিটার পুনর্খনন কাজ, 64 জেলার অভ্যন্তরে কাজ চলমান রয়েছে। উল্লেখ্য যে নরসুন্দর নদীর 35 কিলোমিটার অংশ আমরা এর আগে করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় এলজিইটি কর্তৃক এই প্রকল্পটি হাতে নেওয়ার জন্য প্রকল্পটি আমরা করতে পারিনি। পরবর্তীতে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় তালাইল উপজেলাধীন নীলগঞ্জ চৌগঙ্গা পর্যন্ত 23 কিলোমিটার নরসুন্দর নদী পুনর্খনন করার পরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত পুনর্খনন কাজে 64 জেলা অভ্যন্তর ছোট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে আমরা 23 কিলোমিটার খনন কাজের সম্ভব পরিকল্পিত ব্যয় 52 কোটি 79,80,000 টাকা আমরা ব্যয় ধারণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে অগ্রাধিকার ভিত্তিতে নরসুন্দর নদী খাল খনন বাস্তবায়ন করা হবে। এই খনন কাজের ফলে নদীর নাব্যতা ফিরে পাবে এবং শুকনো মৌসুমে নৌ চলাচল নির্বিঘ্ন হবে। এটা ছাড়াও কিশোরগঞ্জ এলাকায় 10টি নদীতে 10টি উপজেলায় আমরা নদী তীরপথিকা কাজ করছি এবং এই এলাকার পুরো এলাকাটিতে আমরা ফিজিবিলিটি স্টাডি করে আমরা বড় একটা প্রকল্প নিয়ে ওই এলাকার জলবদ্ধতা এবং যে শুকনো মৌসুমে যে পানি না থাকে সেই বিষয়ে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। এটা ফিজিবিলিটি স্টাডি পেলে পরেই এই প্রকল্পটি হাতে নেওয়া হবে, বাস্তবায়ন করা হলে পরে আমরা আশা করি যে আপনার এই এলাকায় সমস্যাটা আমরা দূর করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যিনি বসেন জনাব হাফিজউদ্দিন, তিনি আমাকে বললেন যে মাননীয় প্রতিমন্ত্রী খুবই যে কোনো বিষয়ে মাননীয় এমপি সাহেব যদি কোনো চিঠি দেন, ডিও দেন, কুইক রেসপন্স করেন। আমি আশা করি যে যেহেতু উনি সমস্ত বিষয়ে বিশেষ করে যারা আমাদের কিশোরগঞ্জে অনেক এমপি সাহেবরা আপনাকে ডিও দিয়েছে এবং অনেকগুলি কাজও আপনি হাওড়া এলাকায় আরম্ভ করেছেন। আমি আমার এটাতে আসলে এই হাওড়া এলাকায় অনেকগুলো উপজেলার মানুষ তাড়াইল হয়ে কিন্তু ঢাকা আসে। তারপরে আসলে এই শুকনোর সময় খুব সমস্যা হয়। অন্তত পক্ষে এই 70 কিলোমিটার এটা খুব বেশি মানে আপনার ব্যয় হবে না। আমি আমার এলাকার জনগণ আজকে যে আপনি বলছেন, আমার এলাকার কিন্তু মানুষ আপনার বক্তব্য শুনছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমি আপনার কাছ থেকে কুইক রেসপন্সটা চাই, যাতে আগামী মৌসুমে অন্তত কাজটি ধরা যায়, তার জন্য আপনি একটু উদ্যোগ নেবেন, এটা আমার অনুরোধ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আসলে আজকে এই বিষয়টা নিয়ে সকালবেলাও আমি আলোচনা করেছি আমার ইঞ্জিনিয়ারের সঙ্গে। আপনি যেটা বলেছেন 17 কিলোমিটার, সেটা একটা উপায় আছে, কিন্তু আমরা চাই যে সার্বিকভাবে সেই এলাকাটা যাতে করে আমরা নদীর জলবদ্ধতাটা এবং শুকনো মৌসুমে যে পানি না থাকে সেটা সার্বিকভাবে যদি আমরা প্রকল্পটা হাতে না নিই, তাহলে পিসমিল প্রকল্প হাতে নিলে পরে কিন্তু আপনি কয়েক বছর পরে কিন্তু আপনারা দেখবেন যে আবার জলবদ্ধতা হয়ে গিয়েছে। তো আমাদের ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা আসলে পরে আমরা সার্বিকভাবে প্রকল্পটা আমরা হাতে নেব। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমি এই কাজ শুরু করে দেওয়ার পরে আপনার এলাকাতে আমি যাব, কাজ চলমান অবস্থা আপনার এলাকায় যাব এবং সম্পূর্ণ হওয়ার পরেও আপনার এলাকাতে যে আমরা কাজটা উদ্বোধন করব। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব ABM রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী 1-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 31 বিধি অনুসারে 71 বিধি অনুসারে আমার জরুরি জনগুরুত্বপূর্ণ উত্থাপনী বিষয় পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর উপর নূতন বাজার লাউকাঠি এবং গুলশাখালী নদী খালের হাট কেওড়াবনিয়া পয়েন্টে 2টি সেতু নির্মাণ প্রকল্পে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলা, 25টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে গঠিত। ভোটার সংখ্যা 5 লক্ষাধিক। ছোট বড় 12টি নদী এই নির্বাচনী এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী জেলা 7টি নদী বেষ্টিত। মাননীয় স্পিকার, পটুয়াখালী পৌরসভার উত্তরে লাউকাঠি নদী, এই নদীর কারণে পটুয়াখালী শহরের উত্তরে কয়েকটি ইউনিয়ন
যেমন লাউকাঠি, শ্রীরামপুর ও দুমকি উপজেলায় একটি অংশ এই জনপদকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রতিদিন শহরে হাজার হাজার মানুষ সীমাহীন কষ্ট দুর্ভোগ সহ্য করে তাদের দৈনন্দিন কাজে জীবন বাজি রেখে শহরে আসতে হয়। অপরদিকে গুলিশেখালী নদীর সদর উপজেলার দক্ষিণ পশ্চিম জনপদের কয়েকটি ইউনিয়ন যেমন বড়বিঘাই, ছোটবিঘাই, খাসেরহাট বাজার সংলগ্ন ছোটবিঘাই ও মরিচবুনিয়া ইউনিয়নের জনসাধারণের এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতায়াতের চরম ঝুঁকি নিয়ে জেলা শহরে আসতে হয়। এছাড়াও এই জনপদ দিয়ে পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জ, বরগুনা জেলার প্রতিদিন হাজার হাজার মানুষ এই নদীপথে খেওয়া নৌকায় পারাপার হয়ে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে, অনেকেই অকাল মৃত্যুবরণ করে এবং জানমালের ক্ষতি ও শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা অপচয় হয়। কৃষক তাদের কৃষিপণ্য সময় মতো বাজারজাত করতে পারছে না, ফলে কৃষক ন্যায্য মূল্য পায় না। দেরিতে পারাবারের কারণে তাদের কৃষিপণ্য পচে যায়। প্রান্তিক কৃষকরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এতে খেটে খাওয়া মানুষের কর্মোদ্যম হারিয়ে ফেলে। এই নদীর উপর সেতু প্রকল্প দুটি বাস্তবায়ন হলে মির্জাগঞ্জ, বরগুনা, পটুয়াখালী ও 20টি ইউনিয়ন পটুয়াখালী জেলা হেডকোয়ার্টারের সাথে সংযুক্ত হবে এবং 5 লক্ষাধিক মানুষ লাভবান হবে। এই ব্রিজ দুটি নির্মাণ হলে ভোলা, লক্ষ্মীপুর থেকে বরিশালে কাউয়ার চট্টু ডিনারের পুল ভায়া দুমকি হয়ে জেলা আঞ্চলিক মহাসড়কের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্মিত পায়রা পোর্ট, সাগরকন্যা, কুয়াকাটা ও কলাপাড়ায় যে প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে ইপিজেড এর যে মেগা প্রকল্পের কাজ চলমান আছে তা পরিপূর্ণতা আসবে এবং সরকারের ব্যাপক রাজস্ব বৃদ্ধি পাবে। ফলে আমার দৃঢ় বিশ্বাস, মাননীয় স্পিকার, আমি 10ম জাতীয় সংসদে এই এলাকার সংসদ সদস্য থাকাকালীন সময় এই সেতু প্রকল্প দুইটি নির্মাণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিলাম এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষজ্ঞ টিম বহুবার স্থান পরিদর্শন করেছে। অত্র এলাকায় সকল উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের জন্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একযোগে সকল উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সময়ের পরিক্রমায় এই কার্যক্রমটি থেমে যায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামোতে উন্নয়নের সুফল প্রায় 90% মানুষ ভোগ করছে। এই ব্রিজ দুটি নির্মাণের কারণে অত্র এলাকার শতভাগ মানুষ যোগাযোগের আওতায় আসবে এবং সদর উপজেলা বিচ্ছিন্ন জনপদ থেকে এই ভূখণ্ডে মিলিত হবে। মাননীয় স্পিকার, এলাকার সকল জনসাধারণের প্রাণের দাবি এই ব্রিজ দুইটি কবে নাগাদ নির্মাণ করা হবে এবং বহু প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছেন দেশের মানুষ। বিষয়টি জরুরি, জনগুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে ব্রিজ দুটি নির্মাণের কার্যক্রম যথাশীঘ্র শুরু হয়। আমি আমার এলাকার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দানের আহ্বান জানাচ্ছি। জি, একেবারে শর্ট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর উপরে নতুন বাজার লাউকাঠি পয়েন্টে এবং গুলিশাখালী নদীর উপর খাসেরহাট ও কেওয়া বুনিয়া পয়েন্টে দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সেতু দুটি নির্মাণের লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কাজ চলমান আছে। অর্থের সংস্থান এবং ডিপিপি অনুমোদনের পর সেতু দুটি নির্মাণের কাজ আরম্ভ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ABM রুহুল আমিন হাওলাদার, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই ব্যাপারে আমি বুঝতে পেরেছি তার সম্মতি আছে এবং ইনশাআল্লাহ দক্ষিণ অঞ্চলে যত উন্নয়নমূলক কাজ তিনি করেছেন, আমাদের পদ্মা ব্রিজ, আমাদের পটুয়াখালী ব্রিজ, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ব্রিজ সহ পায়রা বন্দর তিনি নির্মাণ করে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষকে কৃতার্থ করেছেন। আমরা চিরকৃতজ্ঞ এবং এই দিনে আল্লাহর কাছে
প্রার্থনা করছি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক এবং তিনি যাতে এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন। আল্লাহ তাকে সর্বক্ষেত্রে সফলতা দেন। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য যার পর নাই খুশি হয়েছেন। আমি তার সাথে দু একটি কথা যোগ করে আমার বক্তব্য শেষ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে অকৃত্রিমভাবে ভালোবাসতেন এবং তার স্বপ্ন ছিল যে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা প্রতিষ্ঠিত করবেন। বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং পরিকল্পনাটি এমনভাবে নিয়েছেন সারা বাংলাদেশে কোস্টাল এরিয়া, হিলি এরিয়া এবং প্রত্যন্ত অঞ্চল এবং যে এলাকায় কম উন্নয়ন হয়েছে, যে এলাকা বেশি হয়েছে, সবগুলোকে বিবেচনায় নিয়ে একটা পরিকল্পিতভাবে উন্নয়ন করছেন বলে আজকে আমার মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, কিন্তু এই কারণে আমরা কিন্তু এর মধ্যেই এই কাজটি ওনার চাহিদা পূরণ করার জন্য আমরা কাজটা আরম্ভ করেছি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বত্র সব জায়গাকে বিবেচনায় নিয়েই একটি লক্ষ্যমাত্রা স্থির করেছেন 2041 সালে উন্নত বাংলাদেশ, এবং সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আমি আশা করি মাননীয় সংসদ সদস্য এবং তার এলাকার মানুষ ওনার উপরে অনেক আস্থা এবং বিশ্বাস রেখে যে ওনাকে সংসদ সদস্য বানিয়েছেন, এবং সেজন্য আমি মনে করি তার উপর আস্থা আরও বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রস্তাব করছি যে গ্রাম আদালত আইন 2006-এর অধিকৃত সংশোধনকল্পে আনিত বিলটি গ্রাম আদালত সংশোধন বিল 2024 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশ আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব এনেছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3 এবং পঙ্কজনাথ, বরিশাল 4। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3 এবং জনাব পঙ্কজনাথ, বরিশাল 4। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, আপনার সময় 2 মিনিট। মানে স্পিকার, এই গ্রাম আদালত আইন 2006-এর যে আইনটা, সেই আইনটাতে মাননীয় মন্ত্রী 6টি সংশোধনী এবং 2টি নতুন অনুচ্ছেদ যোগ করার জন্য প্রস্তাব দিয়েছেন। স্পিকার, এই আইনটার সাথে গ্রামের সকল মানুষের একটা সম্পৃক্ততা আছে, কারণ গ্রাম যে আদালত আইন বা গ্রাম আদালত, এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হয় এবং ইউনিয়ন পরিষদ সদস্য সহ এলাকার মানুষ এই সম্পর্কে এদের সাথে জড়িত। তাই আমার মনে হয় যে যে কয়েকটা সংশোধনী এনেছেন, এই সংশোধনীগুলি কিছু কিছু আছে যেগুলি মানে আমার চোখে মাননীয় মন্ত্রী মনে হয় যে সিভিল লয়ের সঙ্গে সাংঘর্ষিক হয়। যেমন একটা হলো যে 1 নম্বর, কোনো চুক্তি, রসিদ বা অন্য কোনো দলিল মূলে প্রাপ্য অর্থ আদায়ের মামলা। এটা কিন্তু চুক্তি আইনের মধ্যে পড়ে, সিভিল লতে। এইটার সাথে কি চুক্তি আইনের ল অফ কন্ট্রাক্টের কোনো রকম কনফ্লিক্ট হয় কিনা, এই বিষয়টা আমার মনে হয় যে এই বিষয়টা আপনি একটু গভীরভাবে একটু খেয়াল করেন। তারপরে সাথে আছে যে কোন স্ত্রী কর্তৃক তার বকে ভরণ পোষণ আদায়ের মামলা। মানে স্পিকার, ভরণ পোষণের জন্য তো আলাদা আইনই আছে, ভরণ পোষণ আদায়ের জন্য আলাদা সিভিল ল আছে, সেটা ওই পারিবারিক আদালতে আইন আছে,
সেখানে মামলা হয়। ভরণ পোষণে যে সাধারণত দেখা যায় যে কোনো মহিলা বিবাহিত নারী তার ভরণ পোষণ সহ তার ডাওয়ার মানির জন্য যদি প্রয়োজনে তিনি পারিবারিক আদালতে যান। এখন এই ইউনিয়ন পরিষদের অধীনে বিশেষ করে এই আইনের অধীনে গ্রাম আদালতে যদি এই চ্যাপ্টারটা রাখা হয়, 1 মিনিট, মনে হয় যে এইটাও বোধহয় মাননীয় মন্ত্রী, আমার ধারণা একজন লয়ার হিসেবে এটাও বোধহয় এই মূল যে পারিবারিক আইন, ওই আইনের সাথে আমার মনে হয় যে সাংঘর্ষিক হবে। এই দুইটা বিষয় 1 এবং 7, এই দুইটা বিষয় সিভিল লর সঙ্গে বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা এই বিষয়টা আপনি একটু চিন্তা করে আমার মনে হয় এই আইনটা পাশ করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা 3, 2 মিনিট। মাননীয় স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্যার, আইনটি হলো অনেক পুরাতন আইন, আবার সংশোধনে নিয়ে এসছেন। আমরা বারবার আইন পাস করি, আবার সংশোধনী আসে মানুষেরা, সেটা স্বাভাবিক। আমার কথা হলো যে আজকে গ্রাম আদালত বিল পাস হচ্ছে, এখানে সদস্য হলেন মহিলা সদস্য যারা, তারা এই 60 জনের মধ্যে 2 জন পুরুষ 2 জন মহিলা এখানে সদস্য হবেন। মাননীয় স্পিকার, সবচেয়ে আসল কথা কি, এই যে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার যারা হয়েছেন তাদের নির্বাচনী এলাকার 3টি ওয়ার্ড মিলে তারা একজন নির্বাচিত হয়, আর পুরুষদের জন্য 1টি ওয়ার্ড। মাননীয় স্পিকার, এইটাই এখানে সাংঘর্ষিক, এটা মানে কি বলবো, মহিলাদের উপর বৈষম্য। 3টি ওয়ার্ডে নির্বাচন করে তাকে 3 গুণ কষ্ট করতে হবে, খরচ করতে হবে, তারপরে মহিলা এমপি হবে, মহিলা মেম্বার সদস্য হবে। অথচ পুরুষ 9টা ওয়ার্ডে 9 জন। এই জন্যই তার আবার যখন বরাদ্দ যায়, কোনো কাজকর্ম যায়, তখন দেখা যায় পুরুষরা যা ভাগ পায় তারাও তাই পায়, অনেক সময় কমও পায়, অথচ তাদের নির্বাচনী এলাকা অনেক বেশি। এই জিনিসটা একটা বৈষম্য। আইনটার মধ্যে বৈষম্য হলে উনি বলছেন যেখানে 3,75,000 ছিল 3 লাখ, এখন মানুষের মহারণা, একটা বিয়ের যে কোনো মহারণা 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ মহারণা মানুষের হয়। সেই জন্যই এই 3 লক্ষ টাকা দিয়ে এখানে কি বিচার করবেন বা কি করবেন, সেই জন্যই আমি বলতে চাই যে বিলটি ফেরত নিয়ে গিয়ে সবগুলো যাচাই বাছাই করে পুনরায় সংসদে নিয়ে আসুক, এটি আমার প্রস্তাব। মানুষের আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বরিশাল 4, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কথা বলার শুরুতেই আজকে 7ই মে শহীদ আসনুল্লাহ মাস্টার এই সংসদের সদস্য ছিলেন, যাকে হাওয়া ভবন আর খোয়াব ভবন থেকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। 7ই মে বঙ্গবন্ধু কন্যা মৃত্যু ভয়কে জয় করে দেশে ফিরে এসেছিলেন। গণতন্ত্র উত্তরণী যাত্রায় তার সাহসী উদ্যোগ, সে কারণেই তাকে কারাগারে যেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। সেখানেও তাকে কারাগারেও তাকে স্লো পয়জনিং করে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। সেটিও জয় করে মানুষের কল্যাণে, মানুষের ভালোবাসা শিখত জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে বিশ্বের উন্নত মডেলে পরিণত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, তার দীর্ঘায়ু কামনা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবার স্বতন্ত্র সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে আইনটা পড়তে গিয়ে যদি খটকা লেগেছে, আমার নির্বাচন এলাকায় 2টি ঘটনার জন্য আমি নোটিশটা দিয়েছি। সেটি হচ্ছে যে, যেমন এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব হবেন গ্রাম আদালতের প্রধান, যদি ওই ইউনিয়ন চেয়ারম্যান সাহেব বিতর্কিত থাকেন। যেমন আমার মেহেন্দিগঞ্জের একটা ইউনিয়ন আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান, তিনিও জনপ্রতিনিধি, লোকাল গভর্নমেন্ট বডির পার্ট, একজন চৌকিদারকে পিটিয়ে হাত ভেঙে ফেললেন। থানায় পুলিশ মামলা নিল না, কোর্টে মামলা হলো, পুলিশ তদন্ত করে রিপোর্ট দিল, চার্জশিট দিল। কোর্টে যাওয়ার আগেই চেয়ারম্যান খালাস পেয়ে গেলেন। অর্থাৎ সেই চেয়ারম্যান কিন্তু তার বিরুদ্ধে যে মামলা কগনিজেন্স নেওয়া হলো, তিনি হাইড করে গেলেন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পরে তিনি এটি কাউকে জানালেন না, ইউনো না, ওটা সুপারভাইজ কে করবে? একই ঘটনা আছে উলানিয়া উত্তর দক্ষিণে। 16 সালে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে হত্যা মামলায় যারা আসামি ছিলেন, 16 সালের মামলার নাম্বারটা হচ্ছে, মাননীয় স্পিকার আমি বলি, GR 96/2016, মেহেন্দিগঞ্জ থানার মামলা। 1 মিনিট শেষ করবেন। সেই মামলার চার্জশিট দেওয়া হলো অনেক পরে এসে 22 সালে, 21/7/2022, এবং সেই মামলা কোর্টে আমলে নিল। আমলে নেওয়ার পরে এই 22 থেকে আজকে 24, এই সময়টায় কেউ জানে না, আমরা তো জানার কথাই না, ইউনিয়ন চেয়ারম্যান বা পরিষদ, ইউনিয়ন সচিব বা ইউনো, কেউ জানে না। যখন এক পর্যায়ে বাদী এসে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করলেন, মন্ত্রী মহোদয়
এই ইউনিয়ন পরিষদে বিদ্যমান আইনে 34 ধারায় স্পষ্ট উল্লেখ থাকার পরেও তিনি কেন জানি সেটি পাঠিয়ে দিলেন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য। এখন যেই চেয়ারম্যান তার নিজের দ্বন্দ্ব, নিজের অপরাধ গোপন করে রাখেন, তিনি কিভাবে ওই একটা গ্রামীণ আদালতের চেয়ারম্যান হবেন? আমি সেই কারণেই বলেছি এই বিষয়টি ওই বিকল্প কোনো ভাবনা আছে কিনা, বিকল্প কোনো পথ আছে কিনা সেটি জনমত জরিপে পাঠানো যেতে পারে, অথবা আরেকটু বৃহৎ ভাবনা রেখে একেবারেই ফরমাইশি ব্যুরোক্রেসি দিয়ে, যেখানে ক্যাটাগরিক্যালি ইউনিয়ন পরিষদ আইনে বলা আছে 34 ধারায় যে চার্জশিট বুক। জি ধন্যবাদ, ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে যে বিষয়গুলো আলোচনায় এসেছে, আসলে এই বিলটি যখন এই পার্লামেন্টে এসেছে এর পূর্বে অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এটা আপনার ক্যাবিনেটে গিয়েছে, আইন মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেখান থেকে পার্লামেন্টে উত্থাপিত হয়েছে। এরপরে সংসদীয় কমিটিতে গেছে এবং সংসদীয় কমিটি যাচাই বাছাই করেছেন এবং এটা নিয়ে আমরা বাহিরেও বেশ কিছু সেমিনার সিম্পোজিয়াম করেছি এবং সেখানে আমাদের দেশের প্রতিযশা আইনজীবীরাও সেখানে যোগদান করেছেন, তাদের মতামত দিয়েছেন। সবগুলা পরীক্ষা নিরীক্ষা করে এই আইনটিকে সংশোধনীয় আকারে এখানে উত্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে বিষয়টা হলো যে ছোটোখাটো অনেক বিরোধ হয় এবং যেগুলো সাধারণ গরিব মানুষরা বিভিন্ন সময় এই সমস্ত বিরোধের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তারা কোথাও আইনের আশ্রয় নিতে পারে না এবং তারা কোর্টে যেতে পারে না। আর উপরন্তু আমাদের কোর্টের উপরে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলা যদি কোর্টের পর্যায়ে যায় তাদের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই আইনটা করা হয়েছে এবং এই আইনের যথাযথ আপনার সুফল মানুষ ভোগ করছেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এটিকে কয়েকটি জায়গাতে সংশোধন করা দরকার। ৭৫,০০০ টাকার কথা যেটা বলা হয়েছে, আর অন্যান্য বিষয়গুলো। তো এটা এখানে আমাদের মাননীয় সদস্য মজিবুর রহমান চুন্নু যে কথা বলে, কোনো ব্যক্তির রসিদ বা অন্য কোনো দলিল মূলে প্রাপ্য অর্থ আদায়ের মামলা, এখন সেখানে হলো যে মামলা ৩ লক্ষ টাকার। অতএব এক্ষেত্রে আমার মনে হয় না আমাদের সিআরপিসি অথবা প্যানেল কোর্টের সাথে কোনো সাংঘর্ষিক কিছু হবে বলে। তারপরে দিয়ে এখানে উনি ৭ নম্বরের কথা বলেছেন, কোনো স্ত্রী কর্তৃক তাহার বকেয়া ভরণ পোষণের আদায়ের মামলা। এখানে বলা আছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ক্রমিকে বর্ণিত বিধান অন্য যে কোনো আইনে প্রদত্ত প্রতিকারের অতিরিক্ত হিসাবে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হইবে এবং বলবৎ অন্য কোনো আইনের এখতিয়ার খর্ব করিবে না। অতএব কেউ যদি অন্য কোনো আপনার বিষয়ে অন্য কোনো আদালতে যেতে চান, তার যদি সক্ষমতা থাকে, তাহলে এক্ষেত্রে এই আইনে কোনো বাধা সৃষ্টি করবে না। অতএব আমার মনে হয় না যে এখানে এ বিষয়ে আর কোনো বিতর্ক থাকবে। আর এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের চেয়ারম্যান, এখন ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যান সাহেবরা, আমরা এখানে মাননীয় সংসদ সদস্যরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে ক্ষমতাপ্রাপ্ত হয়েছে আইন প্রণয়নের জন্য। তো এখন সংসদ সদস্যদের কারো যদি কোথাও কোনো রকম ডিসক্রিমিনেশন থাকে অথবা কারো যদি ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো কাজের ব্যাপারে কোনো রকম বিতর্ক থাকে, তাই সেক্ষেত্রে তো উনি আইন প্রণয়নের যতক্ষণ পর্যন্ত সংসদ সদস্য আসে ততক্ষণ পর্যন্ত ক্ষমতা খর্ব করবেন না। আমরা সামগ্রিকভাবে সকল চেয়ারম্যানকে এই কমিটি এই গ্রামের আদালতের সভাপতি হিসাবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ ২-১ জনের কারণে আমরা সামগ্রিকভাবে আমরা এই বিষয়টাকে ভিন্ন কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। আর এখানে চিন্তা ভালো করে করা হয়েছে এবং আমার মনে হয় এখানে এই চিন্তার কোথাও খুঁটিনাটিগুলোকে বাদ দেওয়া হয়নি আমাদের জানা মতে। তারপরে দিয়ে এখানে ৩ লক্ষ টাকার কথা বলা হয়েছে, ৭ লক্ষ টাকা, ৮ লক্ষ টাকা। আজকে বিভিন্ন ধরনের মানুষের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন কারণে হয়তো এই প্রশ্নটা যদি যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য হাফিজ সাহেব কথা উত্থাপন করেছেন, কিন্তু আমরা ৭৫,০০০ টাকা থেকে ৩ লক্ষ টাকা আনার জন্য এটাকে বহু আলোচনার পরিপ্রেক্ষিতে যুক্তি হিসাবে বিবেচিত হয়েছে, সে কারণে ৩ লক্ষ টাকা করা হয়েছে। মাননীয় স্পিকার, ওনারা যে প্রস্তাবগুলি উত্থাপন করেছেন, আমার মনে হয় যে এগুলা গ্রহণ করার সুযোগ নাই বলে আমি দুঃখ প্রকাশ করছি এবং ওনারা এই ব্যাপারে স্টাডি করেছেন, মতামত দিয়েছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বুঝুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। না জয়যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাই প্রস্তাবগুলো না করতে বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাছাই কমিটির জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব আছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বুঝুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বুঝুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের শিরোনাম দফা 4, 7, 8, 9 ও 10-এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3 এবং জনাব পঙ্কজনাথ বরিশাল 4। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের পক্ষে সংশোধনীগুলি উত্থাপন ও 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক। মাননীয় স্পিকার, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলাম, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার নামের সাথে রহমান নাই। মাননীয় মন্ত্রী, আমার নামটা হলো মোহাম্মদ মুজিবুল হক, রহমান নাই। একটু যদি মনে রাখেন তাহলে খুব ভালো হয়। যাই হোক, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেছেন যে এই আইনটি অনেক প্রক্রিয়া করে আসে, যে কোন আইন এটা আমরা জানি। তাই বলে প্রক্রিয়া করে আসলেও তো এইটাও তো একটা প্রক্রিয়া, সর্বশেষ ধাপ। আপনার কথার স্পিরিটে মনে হয়েছে যে এইটার দরকার কি ন, এইটাও একটা ধাপ সর্বশেষ। দেখা যায় যে অনেক সময় এত প্রক্রিয়া হয়ে আসার পরও এই ধাপে এসে কিছু কিছু অনেক সময় ভুল আমরা পাই রিয়েলি, যেগুলি পরে আপনারাও এগুলি গ্রহণ করেন, এগুলি কারেকশন করেন। এত কিছুর পরেও কিন্তু অনেক সময় ভুল পাওয়া যায়। এই প্রক্রিয়া করে আসলে যে একদম নির্ভুল থাকে তা কিন্তু না। কাজেই এই আমাদের সংসদীয় এই ব্যবস্থায় একটি বিল পাশের অনেক প্রক্রিয়ার মধ্যে এইটাই হলো সর্বশেষ প্রক্রিয়া। এই জিনিসটা আমাদের সবাই তো মনে রাখলে ভালো হয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা সহ প্রায় সকল সদস্যগণ বসে আছেন, এই বিলটা পাশ হলে চলে যাবেন। আমার অনেকগুলি সংশোধনী প্রায় 9টা 10টা যদি পড়ি সময় লাগবে, তা আমি আর পাঠ করলাম না। আপনার অনুমতি নিয়ে আমি এটা এই উপস্থাপন করে রাখলাম। মাননীয় মন্ত্রী যদি কোনো সংশোধনী প্রয়োজন মনে করেন তাহলে গ্রহণ করতে পারেন, মনে না করলে কিছু করার নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমার চন্দ্র সাহেব বললেন যে ভুল তো মানুষের আমি সংশোধন দিয়েছি। চলা আপনার দফা 9 বিলের পংক্তি 15 কয়ে চলাকালীন কোনো পক্ষ, চলাকালীন সময় কোনো পক্ষ, চলাকালীন সময় কোনো পক্ষ, এই সময়টা মানে স্পিকার না, আমি সময়টা রাখতে বলছি। তার পরের দফা আছে মনোনীত ব্যক্তি, মনোনীত কোনো ব্যক্তি। এই ভুল তো আছে মাননীয় স্পিকার, সেই জন্য ভুল আছে। এই ভুলগুলো সংশোধন আমরা সংশোধন দিয়েছি। পাশাপাশি যেখানে 3 লক্ষ বলেছেন আমি সেখানে 5 লক্ষ টাকা বলেছেন স্পিকার। এই দ্রব্যমূল্যের বাড়ারে জিনিসের দাম বেড়ে স্বীকার করে সেই জন্য প্রস্তাব করছিলাম যে এটা 3 লক্ষের জায়গায় 5 লক্ষ করলে মোটামুটি একটা বাড়া হয়। আজকে কথা উনি বললেন যেটা কিছু চেয়ারম্যান, হ্যাঁ মানুষ এটা আমি স্বীকার করি, সবচেয়ে খারাপ এরকম করে। এখনকার বিচার চেয়ারম্যান যে এলাকার সালিশে উনি করবেন বা বিচার, সেখানে পক্ষপাতিত হয়ে যায়, একটা পক্ষ উনি নিয়ে নেন। সেই জন্য নিরপেক্ষভাবে বিচার
সাধারণ মানুষ অংশ পায় না। আমি আমার নির্বাচনের আগে দেখেছি এই সামান্য যৌতুকের বিষয়, স্বামী স্ত্রী ঝগড়াঝাটির বিষয়, একটা জমি নিয়ে বিষয়টা, বেড়া নিয়ে সমস্যা আমার কাছে চলে আসে। আমি বললাম চেয়ারম্যান মেম্বার সাহেব করতে পারে, ওদের স্যার ওনারা করেন না, ওনারা করলেই একটা পক্ষ নিয়ে নেন, সেখানে ন্যায় বিচার পাই না। সেই জন্য আমি এলাকায় গেলে অনেক সময় রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত এই সালিশ বিচারগুলো করতে হবে স্পিকার। সেই জন্যই আমাদের পঙ্কজদা বলেছেন যে অনেক সময় চেয়ারম্যানরা এরকম করেন। সেই জন্যই আমি বলতেছি চেয়ারম্যান সাহেবরা যদি নিরপেক্ষভাবে বিচার করতেন তাহলে হয়তো এই সাধারণ যে ছোট ছোট বিচারগুলো আমাদের কাছে বা আমার কাছে আসতো না। সেই জন্যই আমি বলতে চাই, সেই জন্য মাননীয় স্পিকার আমার সংশোধনীগুলো উনি গ্রহণ করলে ওনাকে ধন্যবাদ জানাবো, আর না গ্রহণ করলে আমার কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাউল সম্রাট শাহ করিমের সেই বিখ্যাত গান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানের একটা জায়গায় লেখা আছে যে কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবরও লইতাম। আসলে গ্রাম সরকার, মেম্বার, গ্রাম আদালত, গ্রামীণ সালিশ এটি প্রয়োজন, এটি সত্য। মামলার জট কমানোর জন্যে উপজেলা, গ্রাম থেকে জেলা শহরে গিয়ে কোর্ট কাচারি আদালত মোকাবেলা করে গরিব মানুষ নিঃস্ব হওয়ার জন্য নিঃস্ব হয়ে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি এটি উপকার আসবে। আমি এই উপকারটা যথার্থ অর্থেই একেবারে অসহায় গরিব মানুষ যেন পায়, সেই জন্যই বলেছিলাম নিরপেক্ষ লোককে দেওয়া যায় কিনা, অথবা যে সকল চেয়ারম্যানরা তাদের সততার জায়গাটায় থাকতে পারেন না, নিজের অপরাধটুকু আড়াল করে রাখেন, তাদের হাতে গ্রামীণ আদালত তো নিরাপদ না। আমি সেই ভাবনা থেকেই বলছি যে এই গ্রামীণ আদালতের ক্ষেত্রে আমি সংশোধনীটা এনেছি। যেমন দফা 10-এ মাননীয় স্পিকার, আমরা কৃষি শ্রমিকদের পরিশুদ্ধ শব্দগুলির পরে দৈনিক, সাপ্তাহিক, মাসিক শব্দগুলো আমি সন্নিবেশ করার জন্য বলেছিলাম। আমি বলেছিলাম যে বলবৎ শব্দের পরিবর্তে দেশে প্রচলিত ও বলবৎ শব্দাবলী প্রতিস্থাপন করার জন্য বলেছিলাম। আমি অনুরোধ করব আমাদের এই সংশোধন গ্রহণ করলে এই আইনটি আরো শক্তিশালী হবে, জনগণের কল্যাণে আরো বেশি কার্যকর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমাদের মাননীয় সংসদ সদস্য বিন্দুকে ধন্যবাদ জানাই। আমি আমার প্রারম্ভিক এর পূর্বের বক্তব্যও বলেছিলাম যে ওনারা আইনের বিষয়ে অত্যন্ত মনোযোগী ছিলেন এবং কষ্ট করে আইনের প্রতিটি লাইন তারা পুঙ্গুক্তি ওনারা ভালো করে পর্যালোচনা করেছেন এবং ভুলভ্রান্তি মুক্ত একটি আইন হোক, এটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমার অত্যন্ত আন্তরিকভাবে প্রত্যাশা। তো এবং ওনারা যে সমস্ত বিষয়গুলি উত্থাপন করেছেন সেগুলি আমি গ্রহণ করতে না পারলেও আমার কাছে মনে হয়েছে যে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং ধন্যবাদ দিয়েছি। তো আমার মনে হয় ওনারা মন খারাপ করার মতন এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমি এখানে ওনাদের এই যে সংশোধনী দিয়েছেন সেটা গ্রহণ করতে পারিনি, এই জন্য ওনাদের প্রতি আমার শ্রদ্ধা কমে গেছে। তো এটা ঠিক না। আমি ওনাদেরকে প্রতি আন্তরিক শ্রদ্ধা রেখে বলবো যে ওনারা যে বিষয়গুলো উত্থাপন করেছেন একইভাবে বলবো যে সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে এবং ওনাদের বক্তব্যগুলোও এবং সংশোধনীগুলোও আমরা পর্যালোচনা করেছি এবং সংসদীয় কমিটি থেকে পর্যালোচনা পূর্বক এটা উত্থাপিত হয়েছে। আমি ওনাদের এই সংশোধনীগুলি গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত এবং মাননীয় স্পিকার, আমি মনে করি আইনটি দেশের মানুষের বর্তমান চাহিদাকে পূরণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিজয় সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিজয় শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিজয় 4 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের 7 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক এবং জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 8 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 9 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ এবং জনাব পঙ্কজনাথ বিলের 10 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন ও শিরোনামা এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। বক্তৃতা দিয়ে ক্লান্ত হয়ে গেছেন নাকি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, প্রস্তাব করিতেছে গ্রাম আদালত আইন 2006 অধিগত সংশোধনকল্পে আনিত বিলটি গ্রাম আদালত সংশোধন বিল 2024 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত ও সংসদে স্থিরকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে, স্থায়ী কর্তৃক সুপারিশকৃত ও সংসদে স্থিরকৃত আকারে, না সংসদে স্থিরকৃত না, সংসদ হয় নাই, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। জি ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 25শে বৈশাখ 1431 8 মে 2024 বুধবার বিকাল 5টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।